নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইরান ইউএসএ এর সেনাদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ এবার এমন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে যে অ্যাসিড বৃষ্টির মারাত্মক সম্ভাবনায় সাধারণ মানুষের একেবারে ডিরেক্ট লাইফের ওপর ইম্প্যাক্ট পড়তে চলেছে। কি ব্যাপার, কিসের জন্য এই অ্যাসিড বৃষ্টি? অ্যাকচুয়ালি ইসরায়েল ইউএস এমনভাবে অয়েল ডিপোতে অ্যাটাক করেছে, সেখান থেকেই গোটা অ্যাসিড বৃষ্টির মারাত্মক আশঙ্কা তৈরি হচ্ছে। তো পুরো ব্যাপারটা আমরা এক এক করে আলোচনা করে দেখব এই ভিডিওতে। দেখুন, প্রথমেই আপনাদেরকে এই মুহূর্তের যেটা সমস্ত টাইমস অফ ইন্ডিয়া থেকে সিএনএন, গার্ডিয়ান থেকে হিন্দুস্তান টাইমস, প্রত্যেকটা পেপারের যেটা হেডলাইন আপডেট সেইটা দেখিয়ে দিচ্ছি, এবং কি কি লাস্ট 24 ঘন্টায় ইউএস ইরানের মধ্যে ঘটছে সেটা আলোচনা করে আমরা এই অ্যাসিড রেনের কি প্রভাব পড়তে পারে, সতর্কতা কিভাবে কি নেওয়া যেতে পারে, পুরোটাই আলোচনা করব। তো প্রথমে দেখুন, যেটা আমরা এখানে আলোচনা করব লাস্টের থেকে শুরু করছি। ইরান রিচ কনসাসনেস অন খামেনেইস সাকসেশন। মানে এটাকে এবার আমরা ডিটেল দেখে নিই একটু। ইরান, খামেনেই তো মারা গেছে, এবার ওদের যে সুপ্রিম লিডার, দেশে কিন্তু প্রেসিডেন্ট আছে, কিন্তু প্রেসিডেন্টেরও ওপরে যে সুপ্রিম লিডার হয় ওদের দেশের, সেই সুপ্রিম লিডারের পোস্টটা তো ফাঁকা। তো সেই সুপ্রিম লিডার কে হবে? মোস্তফা আলী খামেনেই হবে বা অন্য কেউ হবে? সেইটার ব্যাপারে ইরানের এই মুহূর্তের যারা তাবড় তাবড় নেতা, তারা সবাই মিলে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মানে কনসেনসাসে পৌঁছে গেছে। ওকে, এইবার এদের যে কনসেনসাস হয়েছে তার ফলে কোন নাম ফাইনালাইজ হয়েছে, মোস্তফা আলী খামেনেই নাকি অন্য কিছু, সেই নাম এখনো এরা পাবলিশ করেনি, তবে সিদ্ধান্ত হয়ে গেছে। ভালো ব্যাপার। এইবার দেখুন, এইবার ইসরায়েল ওয়ান্টস ইট উইল পারসু ইরানস নেক্সট সুপ্রিম লিডার। ওদের সুপ্রিম লিডারের নাম সবেমাত্র কনসেনসাসে গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে, এখনো অ্যানাউন্স পর্যন্ত হলো না, সে দায়িত্বে পর্যন্ত এলো না, ইসরায়েল ধমকি দিতে শুরু করে দিয়েছে, নামটা ঘোষণা করো, এবার সবার আগে ওকে মারবো। তো ইসরায়েল মারাত্মকভাবে রেডি হয়ে আছে, ইরানের লিডারশিপ লাইনকে দাঁড়াতেই দেবে না এই প্ল্যানে। এবার এটার ডিটেল আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ইসরায়েল ওয়ান্টস ইট উইল পারসু ইরানস নেক্সট সুপ্রিম লিডার, যেটা বলছিলাম। এবার নেক্সট থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি এইখানে দেখুন, ইরানের যে প্রেসিডেন্ট, সে অ্যানাউন্স করলো যে ইরান যে নেবারিং কান্ট্রিগুলোতে অ্যাটাক করছিল, গালফ কান্ট্রিজ, বিভিন্ন আরব কান্ট্রিজ, বাহারিন থেকে শুরু করে ইউএই, সৌদি আরবিয়া, এই সমস্ত জায়গায় ইরান কেন অ্যাটাক করছিল? ওখানে আমেরিকার বেস আছে, বাট ওই দেশগুলো কি চাপ দিচ্ছিল যে ভাই এবার কিন্তু সবাই মিলে তোমায় অ্যাটাক করব। আমরা কি তোমাদের অ্যাটাক করেছি? আমাদের বেস থেকে কি তোমাদের অ্যাটাক করা হয়েছে? তো তোমরা অকারণে আমেরিকার বেস আছে বলে আমাদের দেশে অ্যাটাক করছো কেন? তো ইরান যখন দেখছে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ইরানও তখন পাল্টা চাল দিল। গতকাল অ্যানাউন্স করলো যে যদি কোনো দেশের মাটি ব্যবহার করে আমাদের ওপর প্রথম অ্যাটাক না আসে, তাহলে আমরাও আমাদের প্রতিবেশীদের অ্যাটাক করব না। গালফ কান্ট্রিজ, মিডল ইস্ট একটা শান্তি পেল, স্বস্তি পেল যে ভাই বাঁচা গেল, আর অ্যাটাক করবে না আমাদের। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরান যা বোঝার বুঝে নিক, মাঝখানে আমরা পড়ে মার খাবো না। এবং এই অ্যানাউন্সমেন্ট দেখে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল, যেটা ওনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে লিখে দিল যে ইরানে নরকের মতো পেটানো হচ্ছে, ইরানকে নরকে যেভাবে পেটায়, ইরান হুইচ ইজ বিং বিট টু হেল, সেই ইরান ক্ষমা চেয়েছে, অ্যাপোলজি চেয়েছে, অ্যান্ড সারেন্ডার্ড, এবং আত্মসমর্পণ করেছে মিডল ইস্টের নেবারদের কাছে, মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে, যে এবং প্রমিস করেছে যে আর ওদেরকে মারবে না। এবার ডোনাল্ড ট্রাম্প যেমন করে,
সেটা হচ্ছে দিস প্রমিস ওয়াজ অনলি মেড বিকজ অফ দ্য রিলেন্টলেস ইউএস অ্যান্ড ইসরায়েল অ্যাটাক। আমাদের এই অ্যাটাকের ফলেই ইরান ক্ষমা চেয়েছে, আমাদের এই অ্যাটাকের ফলেই মিডল ইস্টে আর অ্যাটাক হবে না, আমাদের অ্যাটাকের ফলেই আমরা মিডল ইস্টকে বাঁচাচ্ছি, নিজের বুক চাপড়ানো যেটা কাজ সেটা করেছে। বাট মুশকিল হলো এইটা দেখুন, ফায়ার এনগালফস কুয়েত সিটি টাওয়ার অ্যাজ ইরানিয়ান স্ট্রাইকস হিট দ্য গালফ। গন্ডগোল এটা যে ইরান প্রথমে প্রতিশ্রুতি দিল যে আমরা আর মিডল ইস্টে অ্যাটাক করব না, ডোনাল্ড ট্রাম্পও বুক চাপড়ে পোস্ট করে দিল যে ইরান আর অ্যাটাক করবে না, ইরান ভয় পেয়ে গেছে, সারেন্ডার করে দিয়েছে, দিয়ে ইরান আবার কুয়েতে অ্যাটাক করে দিয়েছে এবং কুয়েতের একটা বড় টাওয়ার সেখানে আগুন জ্বলছে। তো অবস্থা মনে হচ্ছে কন্ট্রোলে আসছে, আবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে এরকম সূক্ষ্ম রেখার ওপর এই মুহূর্তে গেম চলছে। এহেন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ইউএস ইরান ওয়ার এই মুহূর্তে। এবার নেক্সট যে পয়েন্টটা আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে খেয়াল রাখতে হবে, ভালো করে বুঝবেন। ইউনাইটেড কিংডমে মানে ইংল্যান্ডে এখন যে পার্টি রয়েছে, যাদের সরকার রয়েছে, প্রাইম মিনিস্টার এখন রয়েছেন স্টারমার। তো ওরা প্রথমে বলেছিল যে আরএএফ মানে রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ এর কোনো বেস মানে রয়্যাল এয়ারফোর্সের মানে ইংল্যান্ডের এয়ারফোর্সের কোনো বেস ইংল্যান্ড আমেরিকাকে ব্যবহার করতে দেবে না ইরানকে অ্যাটাক করতে। প্রথমে ওরা এটা বলেছিল। তার সম্ভাব্য কারণ দুটো হতে পারে। একটা, আন্তর্জাতিক ক্ষেত্রে ইংল্যান্ড চাইছে না ঝামেলায় জড়িয়ে পড়তে, এবং একটা ঘরোয়া পলিটিক্যাল কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে এই মুহূর্তে ইংল্যান্ডে যে পার্টি পাওয়ারে রয়েছে সেই পার্টি মুসলিম ভোট ব্যাংকের ওপর ভরসা করে পাওয়ারে আসছে। ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ইসলামিক ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ ইমিগ্রেশন করে করে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ইসলামিক মানুষ এই মুহূর্তে হয়ে গেছেন এবং তারা এককাট্টা হয়ে নির্দিষ্ট একটা পার্টিকে ভোট দিচ্ছে, তো তাদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হচ্ছে। স্টারমার ইন্টারনাল পলিটিক্সে একটা চাপে পড়ে যাচ্ছে যে ইংল্যান্ডেও যারা মুসলিমরা থাকে তারাও রিলিজিয়াস সিম্প্যাথির কারণে ইরানকে মনে মনে সাপোর্ট করে। তো যদি স্টারমার আমেরিকাকে বলে যে হ্যাঁ আমাদের বেস আপনি ইউজ করতে পারেন ইরানে অ্যাটাক করতে, তাহলে ইংল্যান্ডের যে মুসলিমরা স্টারমারকে ভোট দিয়েছে তারাই পরের ভোটে আর ভোট দেবে না। এহেন দুটো কারণে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বা এই মুহূর্তে রুলিং পার্টি তারা প্রথমে বলেছিল যে আমরা আমাদের বেস ইউজ করতে দেব না। তারপরে যখন দেখা গেল যে ইরান ইংল্যান্ডের যে রয়্যাল এয়ারফোর্সের বেস আছে সাইপ্রাসে সেইখানে ড্রোন দিয়ে হিট করার চেষ্টা করলো, তখন ইংল্যান্ডের টনক নড়ল যে না 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 আমরা না মারলেও এরা তো আমাদের মারছে। তখন এবং একটু যাই হোক ওরা ওদের মতো পলিটিক্যাল মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, ওরা তখন অ্যানাউন্স করেছে যে আমরা আমাদের এইবার পুরো নেভাল পাওয়ার ইউজ করব এবং আমরা আমাদের যুদ্ধ জাহাজ পাঠাচ্ছি আমেরিকাকে সাহায্য করতে ইরানের এগেনস্টে। এইবার ডোনাল্ড ট্রাম্পের তো রাগ আছে, প্রথমে ইংল্যান্ড বেস ইউজ করতে দেয়নি ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করছে, মজাটা দেখুন ইংল্যান্ড এবং মানে আমেরিকা আর ইউরোপের কি চলছে। দ্য ইউনাইটেড কিংডম, ডোনাল্ড ট্রাম্প লিখছে, আওয়ার ওয়ান্স গ্রেট অ্যালাই, এক সময় আমাদের পরম মিত্র, অ্যালাই ওয়ান্স এক সময়ের, আজকের নয়, মে বি দ্য গ্রেটেস্ট অফ দেম অল, আমাদের সমস্ত অ্যালাইয়ের মধ্যে সব থেকে কাছের অ্যালাই। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হলো, যে জায়গায় ইংল্যান্ড ছিল সেই জায়গায় আমেরিকা চলে এলো এবং ইংল্যান্ড ছোট ভাই হিসেবে আমেরিকার পিছনে অল টাইম দাঁড়িয়ে থাকলো। 2025 অব্দি তাই হয়েছে। ইজ ফাইনালি গিভিং সিরিয়াস থট টু সেন্ডিং টু এয়ারক্রাফট ক্যারিয়ার্স টু মিডল ইস্ট, মিডল ইস্টে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছে। দ্যাটস ওকে, ঠিক আছে প্রাইম মিনিস্টার স্টারমার, উই ডোন্ট নিড দেম এনি লঙ্গার, আমাদের আর আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার চাই না, বাট উই উইল রিমেম্বার, কিন্তু আমরা মনে রাখবো। সেই মনে হচ্ছে না যে ক্লাস 2 এর দুটো বাচ্চা ঝগড়া করছে। আমি ছোটবেলায় বলতাম বন্ধুদের, মনে থাকলো ভাই মনে থাকলো, আমার বন্ধুরাও বলতো ছোটবেলায় খেলা টেলা কিছু নিয়ে মনে রাখবো,
মনে থাকলো এটা। তো ডিরেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনে যখন এই কথাটা আসে, ইটস আ বিগ থ্রেট, বাট উই উইল রিমেম্বার, আমরা মনে রাখবো। উই ডোন্ট নিড পিপল দ্যাট জয়েন ওয়ার্স আফটার উই হ্যাভ অলরেডি ওন। আমরা যুদ্ধ যখন জিতে গেছি তারপর যুদ্ধে জয়েন করার আর কাউকে দরকার নেই। মেসেজ ক্লিয়ার, যখন আমরা প্ল্যানিং করছিলাম তোমরা আমাদের সাপোর্ট করোনি, এবং ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করছে যে আমরা যুদ্ধে জিতে গেছি। কি করে জিতেছে উনিই জানেন, বাট ওনার ধারণা বা অন্তত অ্যানাউন্স করছে মিডিয়া অ্যাটেনশন পেতে যে আমরা ইরানের যা ক্ষয়ক্ষতি করে দিয়েছি আমরা অলমোস্ট জিতেই গেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তো সারা পৃথিবীর কাছে, গোটা ইউরোপে, আমেরিকায়, সব জায়গায় ইংল্যান্ডের চূড়ান্ত সম্মান নষ্ট, বেইজ্জতি যাকে বলা হয়। ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে আমরা যুদ্ধে জিতে গেছি, এখন তোমরা আমাদের হয়ে যুদ্ধ করতে আসছো, লাগবে না। এই হলো অবস্থা। এইবার আমরা চলে যাব আমাদের মেন আলোচনায়। ইরান ওয়ার্নস অফ টক্সিক ফিউমস ডেঞ্জারাস অ্যাসিড রেন। কি ব্যাপার হচ্ছে? অ্যাসিড রেন ফেন কোত্থেকে চলে এলো? এবার দেখুন কি কেস করে রেখেছে এরা। কেসটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের অয়েল ডিপোতে মারাত্মকভাবে হিট করেছে কালকে ওরা শাসানি দিয়ে রেখেছিল না যে শনিবারে মারাত্মক হিট হবে। এইবার সঙ্গে সঙ্গে ইরানিয়ান রেড ক্রেসেন্ট এরা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ভাই মারাত্মক অ্যাসিড রেন হতে চলেছে, সবাই ঘরে চলে যাও। Iran's environmental authorities have asked people to remain indoors to avoid respiratory issues. শ্বাসকষ্ট অ্যাভয়েড করতে সবাই ঘরে থাকো, বাইরে বেরিও না। কারণ একটাই, যে প্রেসিপিটেশন হবে না এর ফলে এক্সট্রিমলি ডেঞ্জারাস অ্যান্ড হাইলি অ্যাসিডিক রেন হবে। এক্সট্রিমলি ডেঞ্জারাস। ওই বৃষ্টি গায়ে পড়লে চামড়া পুড়ে যাবে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরো হাজারটা প্রবলেম হবে। হাইলি অ্যাসিডিক রেন। এটা স্যার কোত্থেকে কিভাবে হলো দেখুন মেন ব্যাপারটা হচ্ছে না, এই যে যখন অয়েল ডিপোতে মিসাইল হিট হয়েছে, আগুন লেগে গেছে অয়েল ডিপোয়, তখন প্রচুর টক্সিক হাইড্রোকার্বন কম্পাউন্ড, সালফার, নাইট্রোজেন অক্সাইড, এইগুলো সব বাতাসে ছড়িয়ে গেছে। এইগুলো বাতাসে ছড়িয়ে গেলে কি হয় আমি যদি সহজ করে বলি, দেখুন এই শিল্প কলকারখানা থেকেও যে সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এগুলো বেরোচ্ছে, এগুলো বেরিয়েই অ্যাকচুয়ালি ওপরে গিয়ে আস্তে আস্তে অ্যাটমসফিয়ারে এই সমস্ত পলিউট্যান্টগুলো মিশছে এবং মেঘের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে। এই মেঘ থেকে যখন এইবার বৃষ্টিটা পড়ছে না, তখন এইটা অ্যাকচুয়ালি অ্যাসিড রেন হচ্ছে। এই মেঘ থেকে যখন এই বৃষ্টিটা পড়ছে, এটা অ্যাসিড রেন হচ্ছে, কারণ এর মধ্যে সালফার আর নাইট্রোজেনের অক্সাইড ঢুকে আছে। এবার মনে করুন এটা জাস্ট নর্মাল শিল্প কারখানা থেকে হচ্ছে, যেগুলো অনেক পরিশোধন করে অনেক নিয়মকানুন মেনে ছাড়া হয়। ডিরেক্ট অয়েল ডিপোতে হিট, ডিরেক্ট র সালফার আর নাইট্রোজেনের অক্সাইড হু করে ছড়িয়েছে হঠাৎ করে। এবার এই মুহূর্তে ইরানের আকাশ পুরো পলিউশনে ভর্তি, যেটা ইমিডিয়েট অ্যাসিড রেন আকারে নেমে আসবে। এবং অ্যাসিড রেনে কি কি ক্ষতি হয় সেসবে আমি যাচ্ছি না। বাস্তুতন্ত্র তো শেষ হয়, গাছপালা তো শেষ হয়, মাছের তো 12টা বাজে, জল তো পলিউট হয়েই যায়, যে সমস্ত মার্বেলের জিনিসপত্র আছে তাজমহল থেকে শুরু করে আমরা জানি সেগুলো তো হোয়াইট মার্বেল ইয়েলো হয়েই যায়। ডিরেক্ট আপনার হেলথের ওপর ইম্প্যাক্ট, রেসপিরেটরি ইস্যু, মারাত্মক লাংসের প্রবলেম, শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া শুরু হয়ে যাবে। হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাকের সম্ভাবনা মারাত্মক বেড়ে যাবে, কার্ডিওভাস্কুলার প্রবলেম চলে আসবে। এবং যে সমস্ত মেটালগুলো এই বৃষ্টির সঙ্গে পড়বে না, এইগুলো আলটিমেটলি এই টক্সিক মেটালগুলো মানুষের ফুড চেনের মধ্যে ঢুকে যাবে, এবং টক্সিক মেটাল ফুড চেনে ঢুকলে আলটিমেটলি কোনো না কোনো দিন ক্যান্সার হয়, সোজা হিসেব। এবার এই মুহূর্তের আমাদের প্রশ্ন দুটো। নাম্বার 1, যেটা ফেসবুকে ছড়াচ্ছে, চারদিকে সবাই শেয়ার করতে শুরু করে দিয়েছে, যে ভারত এবং বাংলাদেশেও সেই অ্যাসিড রেন মারাত্মকভাবে হতে চলেছে।
দেখুন, আমি কেউ নই এটা বলার যে ভারত এবং বাংলাদেশে অ্যাসিড রেন হবে না, কিন্তু আপনি ফেক তথ্যে গুজবে কেন বিশ্বাস করবেন? ভারত বাংলাদেশে তেহরানের ইম্প্যাক্টে অ্যাসিড রেন হবার সম্ভাবনা 0.01%। তার কারণ আপনি নিজে একটু গুগল করুন না, একটু পড়াশোনা করে নিলেই তো আমরা সবাই বুঝে যাই। ইরান এবং ভারতবর্ষের মধ্যে একটা দূরত্ব আছে। স্থলভাগে মাঝখানে একটা গোটা পাকিস্তান পড়ে, জলভাগে মাঝখানে একটা আরব সাগর পড়ে। তো এই যে বিশেষ করে জলভাগটা আমরা যদি দেখি, এই সমুদ্রের দিকে যে কোনো পলিউট্যান্ট এয়ার যখনই আসবে তখনই ওটা সমুদ্রের হাওয়াতে পিউরিফাই হয়ে যাবে, তাই না? যেটা আমরা বলি যে শীতকালে যখন ধোঁয়াশা জমে যায়, তখন যদি একটা ভালো হাওয়া স্পিডে মারে তখনই ধোঁয়াশাটা অনেকটা কেটে যায়, পলিউশন কেটে যায়। তো ইরান থেকে সমুদ্রের ওপর দিয়ে কি করে ওই পলিউশন ওয়ালা হাওয়াটা ভারতবর্ষে ঢুকতে পারে? সমুদ্রের ওপরে গেল মানেই তো ওটা পিউরিফাই হয়ে যাবে, হিউজ সমুদ্র ওটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই না? ইয়েস, ভারতে অ্যাসিড রেন হতে পারে যদি এই ধরনের ঘটনা ভারতে হয়। বাংলাদেশে অ্যাসিড রেন হতে পারে যদি এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়। এই ধরনের ঘটনা ছাড়াও অ্যাসিড রেন হতে পারে যদি আমরা মারাত্মক পরিমাণে বায়ু দূষণ ঘটাই, যে সমস্ত পদ্ধতিতে আমরা ডেলি ঘটিয়ে থাকি। কিন্তু হতেই পারে অ্যাসিড রেন, আমি কেউ নই বলার অ্যাসিড রেন হবে না, হতেই পারে, কালকে হতে পারে। কিন্তু তেহরানের ইম্প্যাক্টে এই মুহূর্তে আপনার বাড়িতে অ্যাসিড রেন হবে, আপনি ঘরের মধ্যে থাকবেন না। স্যার, মানুষকে তো ইনডোরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, ওটা তেহরানের মানুষকে, ইরানের মানুষকে। কেন ফেক নিউজগুলো এরা ছড়ায়, মানুষকে ব্যতিব্যস্ত করে, মানুষকে ভয় দেখায়? যারা সিনিয়র মানুষজন তাদের ফোনে একটা এরকম আসে, এবার তারা অত সার্চ করে দেখে না, তারা টেনশন করতে শুরু করে, প্যানিক করে, ভয় পায়। তো প্লিজ কেউ কোথাও ফেক নিউজ পাঠাবেন না, ফেক নিউজ ছড়াবেন না। এটাকে ক্ল্যারিটির সঙ্গে বুঝিয়ে দিন কেন হয়, কি ব্যাপারে হয়। ইয়েস, ক্ষতিকর, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ আছে। ইরানের ইম্প্যাক্টে এই মুহূর্তে ভারতে অ্যাসিড রেন হবার সম্ভাবনা 0.01%। হ্যাঁ, পরিবেশে কি ইম্প্যাক্ট পড়বে না? নিশ্চয়ই পড়বে। আমেরিকাতে কিছু হলে তার ইম্প্যাক্টও ভারতবর্ষে পড়ে, পরিবেশ ইন্টারকানেক্টেড, বাট দূরত্ব অনুযায়ী সেটা কমে যায়, তাই না? তো গোটা ঘটনাটা আপনাদের বললাম। এবার আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। কি অ্যানাউন্সমেন্ট? দেখুন, ভারতবর্ষে আমাদের না এই মুহূর্তে এই ইয়েটা হবে না, অ্যাসিড রেনটা তেহরানের ওপর দিয়ে গেল, ইরানের ওপর দিয়ে গেল, আমরা কি ভালো আছি সত্যি? আমি একটা ডেটা দেখছিলাম, প্রত্যেক মিনিটে 4 জন মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। প্রত্যেক মিনিটে 60 গুণুন 4 জন মরে গেল আমাদের দেশে, ভারতবর্ষে। বাকি পৃথিবীর হিসেবে আমি ছেড়ে দিচ্ছি। এবং এখন আর হার্ট অ্যাটাক হতে বয়স লাগছে না, ইয়াং ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে। 30 থেকে 50 এজের মধ্যে এইসব ঘটনা ঘটছে। তো আমরা স্কিল হতে বলছি আপনাদের, চাকরি করবেন, ব্যবসা করবেন, চাকরি ব্যবসা থেকে টাকা উপার্জন করবেন, সেটা থেকে আবার স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, আরো সম্পদ বাড়াবেন, আপনার বাড়ি গাড়ি, ভালো ব্যাংক ব্যালেন্স, বছরে 2-3 বার এদিক ওদিক ঘুরতে যাওয়ার টাকা পয়সা, সন্তানের সিকিউরিটি, একটা হয়তো ফ্ল্যাটও হয়ে গেল, কিছুটা জায়গাও হয়তো কিনে ফেললেন। এবার এই যে গোটা জিনিসপত্র করলেন, এটা আপনাকে তো ভোগ করতে হবে। আপনার যদি শরীর অসুস্থ থাকে, আপনি অফিসে মন দিয়ে কাজ করতে পারবেন? কাজ ভালো না হলে তো প্রমোশন এমনিই হবে না, যতই স্কিলড হন না কেন, আপনি এআই শিখে ফেলুন না কেন। আপনার যদি শরীরটা সায় না দেয়, আপনি বিজনেসে খাটতে পারবেন মন প্রাণ দিয়ে? খাটতে না পারলে তো বিজনেস গ্রো কি করে করবে? আপনার যদি শরীর এবং মন ঠিক না থাকে, আপনি প্রভূত সম্পদ উপার্জন করেও তারপর ওটাকে ভোগ করতে পারবেন? যদি আপনাকে বিছানায় শুয়ে থাকতে হয়, বাড়ি থেকে বেরোতে পারছেন না। আপনি ভাবুন তো, আজকে অজিত দোভাল স্যার, সকালের ক্লাসে আলোচনা করছিলাম আমরা, 81 বছর বয়স ভদ্রলোকের। আমাদের পরিবারে তো 60 হয়ে গেলে আমরা ভাবি এই তো অনেক কাজ হয়ে গেছে, এবার রিটায়ার্ড লাইফ, বিশ্রাম। 60 হয়ে গেছে, এবার তো সাবধানে থাকতে হবে, বয়স হয়ে গেল, সিনিয়র সিটিজেন। একজন মানুষ 81 বছর বয়স,
গোটা ভারতবর্ষকে সুরক্ষিত রেখে দিয়েছে। পাকিস্তান থেকে শুরু করে বড় বড় টেরোরিস্ট অর্গানাইজেশন তার ভয় কাঁপছে। 81 বছর বয়স অজিত দোভাল স্যার, এখনো ভারত মাতার সেবা করে যাচ্ছে। তার জন্য তাকে সুস্থ থাকতে হয়েছে, তবে না তিনি পারছেন মেন্টালি এবং ফিজিক্যালি ফিট বলে। তো আমরা সব স্কিলের কথা বলি, কিন্তু যেটা একদম বেসিক সবার আগের কথা যে সুস্থ থাকতে হবে, সেই কথাটা আমরা বলি না, আলোচনা করি না। সব থেকে বড় ইনভেস্টমেন্ট ওইটা, স্টক মার্কেট ইনভেস্টমেন্টের আগেও হেলথে ইনভেস্টমেন্ট। তো আমি তো নিজেকে পাগলা টাইপেরই ভাবি, যে কে করছে কে করছে না ওসব আমি ভাববো না। আমি আমার সীমিত ক্ষমতায় যা যা দরকার ভারতবর্ষের জন্য যেটুকু পারি, সব তো আমি পারবো না, আমি করে যাব। এক সময় ভাবি আমি একা পারবো, কদ্দূর করব। আবার তখন সাহস আসে যে একা কোথায়, ক্যামেরার এপারে একা আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরার ওপারে তো স্কিল বাংলার 5,25,000 মানুষ আমার সঙ্গে আছে। পারবো না মানে ঠিক পারবো, চেষ্টা তো করে যাব। তো প্ল্যান করলাম যে কি করা যায়, কি করে মানুষকে সুস্থ করা যায়। উপায় তো ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রেই আছে, যোগাসন, যোগা, যোগ ব্যায়াম। সারা পৃথিবী যেই যোগের সুফল নিচ্ছে আমরা ভারতীয়রা ভুলে গেছি। তাই ভাবলাম যোগা ট্রেনিং তো করিয়ে দেবো। ইনস্ট্রাক্টর খুঁজলাম, ভালো যোগা ইনস্ট্রাক্টর, যে যোগাটাকে জানেও এবং যে সহজ করে ভালো করে শেখাতেও পারবে সব বয়সের মানুষকে। এবং তখন এই ট্রেনিং প্রোগ্রাম আমি অফিসিয়ালি অ্যাপ্রুভ করে লঞ্চ করে দিয়েছি। 10ই মার্চ থেকে শুরু হয়ে যাবে, এই জাস্ট 2 দিন পর থেকে। শ্রেষ্ঠা রয় যোগা শেখাবেন। মঙ্গল, বৃহস্পতি, শনি সকাল 9টা থেকে 10টা লাইভ অনলাইনে করবেন। প্রতিজ্ঞা নিন আজকে। আমি জানি আপনার চাকরি আছে, ব্যবসা আছে, আপনি খুব ব্যস্ত, সংসারের দায়িত্ব আছে। বিলিভ মি, 21 দিনের ব্যাপার, মানে সপ্তাহে 3 দিন করে, তো 2 মাসের ব্যাপার। 30শে এপ্রিল কমপ্লিট হয়ে যাবে, 5-7 বছর আয়ু বেড়ে যাবে আপনার। বাকি গোটা জীবনটাও আপনি প্রত্যেকটা দিন অনেক বেটার ভাবে বাঁচবেন। নিজে সুস্থ থাকলে বাকি সবকিছু বেটার করতে পারবেন, পরিবারের দায়িত্ব, চাকরি, ব্যবসা। স্কিল বাংলার কোর্স তো আগের বছর হতো 5,000 টাকা ফিজে, এবছর তো 25% আপনারা জানেন ফিজ বেড়ে 6,250 টাকা হয়ে গেছে। ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করেছি আমি। যে স্টক মার্কেটে কেউ ভর্তি হচ্ছে 7,000 টাকা, 6,250 টাকা, ঠিক আছে, সে নিজেও উপার্জন করবে স্টক মার্কেট শিখে, তো তারও ফিজ দেওয়া উচিত। এআইতে কেউ ভর্তি হচ্ছে 6,250 টাকায়, ঠিক আছে, সে নিজেও চাকরি করবে, প্রমোশন হবে, তো ফিজ দেওয়া উচিত। কিন্তু এটা মানুষের বাঁচা মরার ব্যাপার, এটাতে তো 6,250 টাকায় আমি করবই না। এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদে ম্যানেজমেন্ট জেনারেলি আমি যা বলি মেনে নেন 99% জিনিস। তো আমাকে ম্যানেজমেন্ট থেকে জিজ্ঞেস করা হয়েছিল, তো কত টাকায় ব্যবস্থা করলে তুমি মনে করবে যে সবার জন্য তুমি করে দিতে পারলে? তাই না, পশ্চিমবঙ্গে তো আর কিছু না থাক, ভাতা আছে। এমন ফিজ চাই যেটা করে লোকে 1 মাসের যে কোনো লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী, যে কোনো বার্ধক্য ভাতা, ভাতার টাকা দিয়ে যাতে ভর্তি হয়ে যেতে পারে। এবং আমি এটা অ্যাপ্রুভ করে করিয়ে নিয়েছি। কোথায় গেল 999 টাকায়, যে কারোর টাকা পয়সার প্রবলেম হবে না। 10ই মার্চ থেকে স্টার্ট হবে। তবে হ্যাঁ, 999 টাকায় তো আমরা সবাইকে ভর্তি নিতে পারবো না। 999 টাকায় আমরা প্রথম 500 জনকেই ভর্তি নেব, ঠিক আছে? আর প্রথম 500 জন হয়তো নেক্সট 24 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কারণ এত লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখছেন। তো যারা সিরিয়াস, আপনার পরিবারের মানুষজনকে উদ্বুদ্ধ করুন যে একজন কোর্সে এনরোল করব, সবাই মিলে করব। আপনার সন্তান আছে, স্বামী বা স্ত্রী যে রয়েছে আপনার সঙ্গে, একজনই এনরোল করুন, 2-3 জন একসঙ্গে করে নেবেন। আলটিমেটলি সুস্থ থাকতে হবে, তারপর সব হবে। হ্যাঁ, এটাই 6,250 টাকা ফিজ হয়ে যাবে, বাট তার আগে প্রথম 500 জনকে আমরা এই ফিজেই ভর্তি নেবো, কোনো চিন্তা নেই। আপনি যদি ভর্তি হতে গিয়ে দেখেন 6,250 হয়ে গেছে, তার মানে প্রথম 500 জন ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আর এই টাইমে আপনার অসুবিধা হলে রেকর্ড থাকবে, আপনি আপনার মনের মতো টাইমে যখন ইচ্ছা দেখতে পারবেন। আপনার খালি ফোন থাকলেই হবে, আর কিছু লাগবে না।
এই অসাধারণ স্টাডি প্ল্যান বানানো হয়েছে। প্রথমে ফাউন্ডেশন আর ফ্লেক্সিবিলিটি হবে, একদম স্পাইন থেকে শুরু করে হিপ লেগ থেকে, কোর অ্যাক্টিভেশন থেকে, ব্যালেন্স কন্ট্রোল থেকে, বডি স্ট্রেচিং থেকে, লেগ স্ট্রেংথ থেকে, ব্যাক স্ট্রেংথ থেকে, অ্যাবডোমেন থেকে রিভিউ হবে। দেন ইনভার্সন প্র্যাকটিস থেকে, কাউন্টার প্রসেস থেকে, অ্যাডভান্সড ফ্লো থেকে, স্ট্রেস রিলিফ থেকে, মেডিটেশন ফোকাস থেকে, পুরো ব্যাপারটা আপনাদের শেখানো হবে। কোনো বয়সের ব্যাপার নেই, একদম 12-13 থেকে শুরু করে 80 পর্যন্ত যে কেউ শিখতে পারবেন। যারা সিনিয়র সিটিজেন তাদের সেভাবেই শেখানো হবে। তাদের পুরো হাতটা বা পুরো পাটা মুড়বে না, আমরা জানি। আমি জানি না, যিনি যোগা ইনস্ট্রাক্টর তিনি জানেন। আমি নিজে এই ব্যাচে ক্লাস করব স্টুডেন্ট হিসেবে, আমাকেও তো সুস্থ থাকতে হবে। তো যারা, দেখুন, খারাপ নেশা আপনি মানুষকে 7 মিনিটে লাগিয়ে দিতে পারবেন, ভাই সিগারেট খা, মদ খা। ভালো নেশার জন্য আপনাকে লেগে থাকতে হবে, পজিটিভিটি স্প্রেড করতে হবে। নিজেও সুস্থ থাকুন, মানুষকে হ্যামার করতে থাকুন, পরিবারের মানুষকে, বন্ধু বান্ধবকে, এই যোগা করো না, এই সকালে হাঁটতে চলো না, এই সবজি খাও না বেশি করে, এই জল খাও না বেশি করে। এগুলো তো ভালো নেশা, এগুলো মানুষের মধ্যে ঢোকাতে টাইম লাগবে, 7 দিন বা 7 সপ্তাহ লেগে যেতে পারে। কিন্তু লেগে থাকলে ঠিক আপনি ভালো নেশাও ছড়িয়ে দিতে পারবেন মানুষের মধ্যে। আমি তো লেগে থাকবো। তো জয়েন করে নিন, ঠিক আছে? কি করে জয়েন করবেন আমি পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনি নিজের ফোনে বসে এখনই জয়েন করে নিন, কারণ না হলে 999 টাকায় আর এনরোল করতে পারবেন না। আর একটু 30-40 টাকা কম ফিজ আমি করে দিচ্ছি। আমি দ্রুত প্রসেসটা দেখাবো, আপনারা এখন থেকে আমার ভিডিওটা একটু পজ করে করে নিজের ফোনে স্টেপগুলো করতে করতে এগোবেন। ওকে, চলুন আমি দ্রুত দেখাচ্ছি, আপনি কিন্তু পজ করতে করতে এগোবেন ফোনে। প্রথমে আপনার ফোনের ইন্টারনেট অন করে নিয়ে গুগল প্লে স্টোর এইটাকে ক্লিক করুন। গুগল প্লে স্টোরে ক্লিক করলে আপনি সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ক্লিক করুন। পজ করে করে একটা স্টেপ করতে করতে এগোন। সার্চ বক্সে গিয়ে সার্চ করুন আড্ডা 24/7, যেভাবে যা লেখা আছে দেখে দেখে করুন। আমাদের অফিসিয়াল অ্যাপ আপনি পেয়ে যাবেন, এখানে ইনস্টল অপশানে ক্লিক করুন, দেখবেন 30 সেকেন্ড মতো ইনস্টলিং হবে, ঠিক আছে? ইনস্টল হওয়ার পর ইনস্টলিং দেখাবে আরও 30 সেকেন্ড, তারপর আপনার এটা দেখাবে ইনস্টল হয়ে গেছে। তখন আপনি কন্টিনিউ বা ওপেন অপশানে ক্লিক করুন। দেন এখানে আপনি নিজের ফোন নাম্বার দিন, ফোন নাম্বার দিলেই এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই একটা ওটিপি আসবে আপনার ফোনে, এখানে বসিয়ে দিন। ওটিপি বসিয়ে দিয়ে যেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার এই পেজটা চলে আসছে। এখানটা আরো ভালো করে পজ করে দাঁড়ান। এইখানটা বাধ্যতামূলকভাবে আপনারা স্টেট এক্সামে ক্লিক করবেন এবং স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। হয়ে গেলে ইংলিশে আর বাংলায় হ্যালো আসবে, আপনারা ইংলিশে হ্যালোটায় ক্লিক করবেন। হয়ে গেলে এইটাকে অ্যালাউ করে দেবেন। স্টেপ বাই স্টেপ চলুন, আমার সঙ্গে সঙ্গে এখনই এনরোল করে নিতে পারবেন। নেক্সট, যদি সামনে কোনো একটা ব্যাচ চলে আসে, ক্লিক হয়ে গিয়ে এরকম কিছু একটা ওপেন হয়ে যেতে পারে, কোনো চিন্তা নেই, এই ব্যাক অপশানটায় ক্লিক করে ফিরে আসবেন। আর যদি ওপেন না হয় তো আপনার কাছে প্রথমেই এই পেজটাই আসবে। আর যদি কোনো ব্যাচে হাত লেগে ক্লিক হয়েও যায়, আপনি ব্যাক অপশানে ফিরে এলেও আপনার কাছে এই পেজটাই আসবে। এই পেজটায় আবার ঠান্ডা মাথায় ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এইখানে ভিউ অলে আপনি ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করে আপনার তো এটা একটা যোগার স্কিল হবে, যোগা মেডিটেশনের, তো আপনি স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন। স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলে আপনার কাছে দেখবেন স্কিল ডেভেলপমেন্টের ব্যাচগুলো আসছে। আপনি এটাকে একটু টেনে তুলে দেবেন, স্ক্রল করা আমরা যেটাকে বলি। জাস্ট স্টক মার্কেট ব্যাচের নিচেই দেখবেন এই কমপ্লিট রিসেট ইয়োগার অনলাইন ব্যাচ চলে এসছে কোর্সটা। আপনি এইখানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন এই ব্যাচটা বড় করে খুলে গেছে। দেখুন 1249 টাকা ফিস ছিল, সেটাকে কমিয়ে 999 করা হয়েছে, আরও কমে যাবে। আপনি মোর অফার্সে ক্লিক করুন। মোর অফার্সে ক্লিক করলে আবারও ভালো করে দেখুন, প্রথমে এই বক্সটায় ক্লিক করে দিন। দেখুন যেই মুহূর্তে বক্সটায় ক্লিক হলো 999 থেকে 986-তে চলে এলো, আরও কমবে, দাঁড়ান। এরপরে আপনি এই বক্সটায় এইখানে টাইপ করুন ফোনে Y219 Y219 টাইপ করে এই অ্যাপ্লাই বাটনটায় আপনি ক্লিক করুন। যেই ক্লিক করবেন দেখবেন এবার 986টা আপনার কাছে 961 হয়ে গেল। কারোর কাছে 970 অবধি হতে পারে, তাতে ঘাবড়াবেন না, বাট 970 টাকার বেশি হবে না।
970 টাকার বেশি হলে পে করবেন না, জানবেন কোথাও প্রবলেম হচ্ছে। 970 বা 75-এর বেশি হলে, 975-এর বেশি হলে পে করবেন না, ভাববেন কোথাও প্রবলেম হচ্ছে, আরো আবার ভালো করে ভিডিওটা দেখে নতুন করে করবেন। 975 থেকে 961-র মধ্যে চলে আসবে। ওকে, এবার আপনি বাই নাও অপশনটায় ক্লিক করবেন। ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, পেটিএম সব অপশন পেয়ে যাবেন। বেশিরভাগ তো সবাই ইউপিআইতেই করবেন। যেই পে অপশানে ক্লিক করবেন, আপনার ওই ওটিপি দিয়ে যেভাবে ফোনপে বা অন্য জিপে যেখান থেকে ইচ্ছা আপনি টাকা কাটাবেন, ওইটুকু টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, আপনি ভর্তি হয়ে গেলেন। এবার কি করবেন? এবার 10 তারিখ সকাল 9টার সময় যদি আপনি লাইভ করতে চান, আড্ডা 24/7 অ্যাপে যাবেন, বা যে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করবেন ওয়েবসাইটে যাবেন, গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবেন। এটা ভর্তি হওয়ার পরের প্রসেস। দেন মাই পারচেসড অপশানে ক্লিক করবেন। দেন কমপ্লিট রিসেট কোর্সটা আসবে। দেন লাইভ ক্লাস অপশানে ক্লিক করবেন। ঠিক 9টা 1 বা 2-তে জয়েন অপশান পেয়ে যাবেন। জয়েনে ক্লিক করলেই আপনি জয়েন হয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন রেকর্ডেড দেখবেন, লাইভ ক্লাস হয়ে যাওয়ার 2-3 ঘন্টা পরই রেকর্ডেডটা অ্যাভেলেবেল হয়ে যায়। তো আপনি ধরুন দুপুর 1টার সময় লাইভ ক্লাসটায় ক্লিক করেছেন, ওইখানে দেখবেন রেকর্ডটা দেখাচ্ছে, যেটা সকাল 9টায় লাইভ হয়ে গেছে। তো রেকর্ডটা আপনি যতবার ইচ্ছা যখন ইচ্ছা দেখুন, রিভাইজ করুন, প্র্যাকটিস করুন। আপনার কোনো ডাউট থাকলে আপনি কমেন্টে জিজ্ঞেসও করে নিতে পারেন। যিনি আপনাদের ইয়োগা ইনস্ট্রাক্টর থাকবেন, শ্রেষ্ঠা রয়, তার সঙ্গে কথোপকথনেরও আমরা আলাদা ব্যবস্থা করে দেবো। কোনো চিন্তা নেই, আপনি বাড়িতে বসে করতে পারবেন। যে এজই হোক না কেন, বাংলা ভাষায় শেখানো হবে, বিগিনিং থেকে শেখানো হবে। এরপরও যদি আপনার কোনো প্রবলেম হয় না ভর্তি হওয়ার পর ক্লাসে জয়েন করতে, আপনি অফিস টাইমে যে কোনো দিন এই নাম্বারে ফোন করতে পারেন, 8130209247। ফোন করে 2 প্রেস করবেন যদি ক্লাস জয়েন করতে আপনার কোনো প্রবলেম হয়। অল টাইম আমাদের সাপোর্ট টিম আছে, নাম্বারটা সেভ করে নিন। ফোন করে 2 প্রেস করবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে বলে দেবে এইভাবে ক্লিক করুন, এখানে ক্লাস পাবেন। ওকে, তো কি করে ভর্তি হবেন, কি করে ক্লাস করবেন, পুরোটা দেখিয়ে দিলাম। 500 জনই সুযোগ পাবে। স্কিল বাংলায় 500 জন হু হু করে ফিল হয়ে যায়। 999 টাকায় কোনোদিন স্কিল বাংলায় কোনো কোর্স আসেনি। নিজেকে ভালো রাখতে, নিজে ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পরিবারকে ভালো রাখতে নিজের জীবনে হেলথের ওপর বেস্ট ইনভেস্টমেন্টটা এক্ষুনি করে ফেলুন। যেভাবে ভিডিওতে দেখালাম সেইভাবে। সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন।